আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মিঠুর তেলসমাতি বেনামে এবি ব্যাংক থেকে বিপুল অর্থ লোপাট, ৩,০০০ টাকার ভাড়া দোকান দেখিয়ে প্রায় ১০০ কোটি টাকা ঋণ। বিভিন্ন রেগুলেটরদের প্রেশার থাকে এবং যার জন্য আমাদের পরিপ্রেক্ষিতে লোনটা দিতে হয়েছে। পুরো ক্যামোফ্লেজের আশ্রয় নেওয়া হচ্ছে কিনা অবশ্যই তদন্ত টিম প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখবে। জনতা ব্যাংকের বাগেরহাট শাখায় ঋণ জালিয়াতি, গ্রাহকের নাম লিমিট পরিবর্তন করে ২.২ কোটি টাকা আত্মসাৎ, অভিযোগের তীর ব্যবস্থাপকের দিকে। এই ধরনের জালিয়াতি যারা করে তাদেরকে অবশ্যই ব্যাংকের নিজস্ব নীতিমালা এবং একই সাথে দেশের প্রচলিত আইনের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতা আনতেই হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা ইতিবাচক হিসেবে দেখছে জামাত, এনসিপি সহ সব দল। প্রত্যাশা, জবরদস্তিমূলক রাজনীতির অবসান ঘটিয়ে গড়বেন নতুন বাংলাদেশ। এখানে এসেই তাকে জনগণের সাথে মিলেমিশে একাকার হয়ে কাজ করতে হবে, এটাই জনপ্রত্যাশা। সার্বিক রাজনীতির জন্য তিনি দেশে থাকাটা এটা আমরা ইতিবাচকভাবেই দেখি। প্রায় ১.৫ যুগ পর তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে চান নেতাকর্মীরা। চলছে গণসংবর্ধনার প্রস্তুতি, শেষ পর্যায়ে মঞ্চ তৈরির কাজ। ঠাকুরগাঁওয়ে তীব্র শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন, বিপাকে শ্রমজীবী মানুষ, বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সকালটা একটু কম, সন্ধ্যার পরে বেশি ঠান্ডা। এই শীত পড়লে তো আমাদের কাম কাজ নাই। এ পর্যন্ত প্রায় ১৯০টা রোগী আমাদের এখানে অবস্থান করতেছে এবং এর মধ্যে সকাল থেকে আরো প্রায় ২০টার মতো পেশেন্ট আমাদের অলরেডি ভর্তি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ব্যাপারটা অনেকটা ওয়েব সিরিজের মতো। কাগজে কলমে ঋণ একজনের নামে, তাকে পাঠিয়ে দেওয়া হয় মালয়েশিয়ায়, যাতে তার টিকিটটিও খুঁজে না পায় রিকভারি টিম। অন্যদিকে বেনামি ঋণের টাকা তুলে আড়াল থেকে ৯-৬ করে যাচ্ছে শক্তিশালী চক্র। চক্রের মূল হোতা স্বাস্থ্যের ঠিকাদার মিঠু। মাত্র ৩,০০০ টাকার ভাড়া দোকানের নামে ঋণ প্রায় ১০০ কোটি টাকা। ৯ বছর আগে ঋণ দেয় এবি ব্যাংক। পোশাক দেখে মনে হতে পারে কোনো বুজুর্গ, নাম হাবিবুর রহমান, শেখাচ্ছিলেন বেহেশতে যাওয়ার আমল। রাজধানীর মানিকনগরের এক রুমের ছোট্ট বাসায় থাকা এই হাবিবের নামেই আছে বিপুল পরিমাণ ব্যাংক ঋণ, কিন্তু দাবি করলেন জানেন না কিছুই, এমনকি জাতীয় পরিচয়পত্রও নেই তার। সব অস্বীকার করে দোয়া দিয়েই বিদায় দিলেন প্রতিবেদককে। ২ মাস পর হাতে আসে হাবিবুরের এনআইডি কার্ড। সেই সূত্রে পাওয়া গেল ব্যাংক ঋণের তথ্য। দেখা যাচ্ছে এবি ব্যাংকে তার ঋণ ৯৫ কোটি টাকা। প্রতিষ্ঠানের নাম হাবিব অ্যান্ড সন্স। অনেক লোন দিতে না চাইলেও রাজনৈতিক প্রেশার থাকে, বিভিন্ন রেগুলেটরদের প্রেশার থাকে এবং যার জন্য আমাদের পরিপ্রেক্ষিতে লোনটা দিতে হয়েছে। বাট এখন আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আমরা আসলে এই মুহূর্তে কোনো প্রেশারের সম্মুখীন হচ্ছি না এবং আমরা কোনো লোন এরকম অনিয়ম করে দিচ্ছিও না। ছোট শাখায় বড় জালিয়াতি, যেখানে রক্ষকই হয়ে ওঠেন ভক্ষক। ২৪টি ভুয়া ঋণ সৃষ্টি করে প্রায় ২.২ কোটি টাকা আত্মসাৎ করেছেন শাখা ব্যবস্থাপক নিজেই। ঘটনাটি ঘটেছে জনতা ব্যাংক বাগেরহাট কর্পোরেট শাখায়। এতে জড়িত শাখা ব্যবস্থাপক দেবাশিস চন্দ্র মিস্ত্রি। গ্রাহকের নাম এবং লিমিটও পরিবর্তন করেছেন তিনি, যদি এসবের দায় অস্বীকার করেছেন শাখা ব্যবস্থাপক। বিশ্লেষকরা বলছেন অভ্যন্তরীণ সুশাসনের ঘাটতি এবং অডিট দুর্বলতায় এমন ঘটনা ঘটছে ব্যাংকে। ধরনের জালিয়াতির ঘটনা ঘটেছে জনতা ব্যাংকের বাগেরহাট কর্পোরেট শাখায়। ঋণের নামে প্রায় ২.২ কোটি টাকা আত্মসাৎ করেছেন শাখা ব্যবস্থাপক নিজেই, যা উঠে এসেছে ব্যাংকটির অভ্যন্তরীণ তদন্তে। শাখা ব্যবস্থাপক দেবাশিস চন্দ্র মিস্ত্রি ২.৫ বছরে ভুয়া লোন সৃষ্টি করেছেন ২৪টি। এর মধ্যে ৭টি ব্যক্তিগত ঋণ এবং সঞ্চয় হিসাবের বিপরীতে দেওয়া হয়েছে ১৭টি ঋণ। এসব ঋণের মধ্যে ১৫টির কাগজপত্র দেখাতে পারলেও ৯টি ঋণের কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। সরবরাহ করা প্রতিটি ঋণের মঞ্জুরিপত্রেই সই আছে শাখা ব্যবস্থাপকের। যদিও ভুয়া ঋণের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন তিনি, তবে ক্যামেরার সামনে এ বিষয়ে কথা বলতে রাজি হননি। না, আমার অভিযোগ নাই তো এরকম। শাখা ব্যবস্থাপকের জালিয়াতির বিষয়টি পূর্ব পরিকল্পিত। জালিয়াতির মাধ্যমে শুরুতে ভুয়া এফডিআর খোলা হয়, এটিকেই ব্যবহার করা হয় জাল ঋণ সৃষ্টিতে। এখানেই শেষ নয়, গ্রাহকের নাম ও ঋণসীমা পরিবর্তন করা হয়েছে একাধিকবার।
এসব অনিয়মের বিষয়টি আঞ্চলিক অফিসের নজরে আসেনি। অভিযোগ আছে অনিয়ম ধরার বদলে এর সঙ্গী হয়েছেন অনেক কর্মকর্তা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলেও মনে করেন তারা। এবং এই যে যারা নাকি এই সমস্ত কাজকর্মগুলো করে তাদেরও তো শাস্তি হয় না, যার ফলে ম্যানেজারও সাহস বেড়ে গেছে অনৈতিক কাজকর্মগুলো বন্ধ করার জন্য। সেজন্যই আপনার পুরো আপনার সুশাসন দরকার, মানে আইনের প্রয়োগ দরকার, শাস্তির বিধান থাকা দরকার। এগুলো সবচেয়ে মানে পুরো পরিবেশটা থাকলে বলেই ম্যানেজার সাহেবরা এগুলোর জন্য আর আসলে সাহস পাবে না। অ্যাসেট ব্যাংকের এর সুরক্ষা ব্যাংকেই দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ এই ধরনের জালিয়াতি যারা করে তাদেরকে অবশ্যই ব্যাংকের নিজস্ব মানে নীতিমালা এবং একই সাথে দেশের প্রচলিত আইনের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতা আনতেই হবে। জনতা ব্যাংক কর্তৃপক্ষ বলছে তদন্ত করা হচ্ছে শাখা ব্যবস্থাপকের অর্থ আত্মসাতের বিষয়টি। তদন্ত একেবারে এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। তদন্ত চলতেছে। প্রাথমিক তদন্তে যে ফলাফলটা বেরিয়ে আসছে, সরাসরি যে ভিকটিম জড়িত সে নিজে আন্ডারটেকেনে দিচ্ছে যে এই কাজটা সে নিজে একা থ্রুলি করেছে। পরে তাৎক্ষণিকভাবে আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি। আর আমাদের কাছে এই চূড়ান্ত রিপোর্টটা যখন আমাদের কাছে আসবে, আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে, এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন একেবারে জিরো টলারেন্স। যে বা যারা এটার সাথে জড়িত থাকবে তাদের জন্য যে সমস্ত উপযুক্ত শাস্তি আছে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে। তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত সামগ্রিক রাজনীতির জন্য ইতিবাচক বলে মনে করে জামায়াত, এনসিপি সহ বাকি দলগুলো। বিএনপির শীর্ষ নেতাকে স্বাগত জানিয়ে তার কাছে জবরদস্তিমূলক রাজনীতির অবসানের প্রত্যাশা করেন। নেতারা বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ তৈরি করা গেলে তারেক রহমানের রাজনীতির ইতিহাস হবে অনন্য ও দীর্ঘমেয়াদী। প্রায় 17 বছর পর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করে নিতে স্মরণকালের সর্বোচ্চ জমায়েতের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাজনৈতিক সমালোচনার যেমন অবসান হতে যাচ্ছে, তেমনি সংকট মোকাবেলায় তারেক রহমানকে সমাধান মনে করছেন এই রাজনীতি বিশ্লেষক। 15-16 বছরে তার যে রাজনৈতিক দলগুলো, সহযোদ্ধা মিত্র রাজনৈতিক দলগুলো আছে, বিএনপির টানাপোড়েনের যে জায়গাটা আছে, সেই সংকটের একটা সমাধান হবে তারেক রহমানের উপস্থিতির মধ্য দিয়ে। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো কি তাই মনে করছে? সরাসরি এমন উত্তর না দিলেও তারেক রহমানের আগমন রাজনীতিতে স্বস্তি ফেরাবে বলে মনে করেন তারা। আমার ধারণা তিনি প্রায় একটা নতুন মানুষ হয়ে তিনি এখন ফিরছেন। খানিকটা প্রজ্ঞা, খানিকটা দূরদর্শিতা নিয়ে, খানিকটা লিডারশিপের খানিকটা ক্যারিজমা নিয়ে তিনি এখন ফিরছেন। বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি যে পর্যায়ে, এ সময় এটা একটা গুরুত্বপূর্ণ একটা, আমি মনে করি একটা উপাদান যুক্ত হবে। এই অস্থির সময়ে তার নিজের দলের জন্য, সার্বিক রাজনীতির জন্য তিনি দেশে থাকাটা, এটা আমরা মানে ইতিবাচকভাবেই দেখি। রাজনীতিবিদকে দেশের মাটিতে আসতে হবে, যতই চ্যালেঞ্জ থাক না কেন। এখানে এসেই তাকে জনগণের সাথে মিলেমিশে একাকার হয়ে কাজ করতে হবে, এটাই জনপ্রত্যাশা এবং এটা এন্ড অফ দ্য ডে এটাই হলো বাস্তবতা। এগিয়ে চলেছে তারেক রহমানের গণসংবর্ধনার প্রস্তুতি। এরই মধ্যে রাজধানীর 300 ফিট এলাকায় মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে। দফায় দফায় পর্যবেক্ষণ চলছে অভ্যর্থনা কমিটির। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে ঘিরে অধীর অপেক্ষায় নেতাকর্মীরা। দীর্ঘ প্রায় 1.5 যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক। পাসপোর্ট নবায়ন না হওয়ায় ট্রাভেল পাস বা ভ্রমণ অনুমতি নিয়েই ফিরছেন দেশে।